যুবতীকে নিয়ে সাধুবাবা যখন নিজের কুঠুরিতে ঢুকল তখন কেউ তাদের দেখতে পায়নি। সুন্দরী লাসময়ীকে ঘরে ঢুকিয়ে সাধুবাবা দরজা ভেজিয়ে দিল। লুমিজিয়ানার নাম তোমরা সকলে শুনেছ। আমরা যেখানে বসে আছি সেখান থেকে গ্রামটা বেশি দূরে নয়। তোমরা বোধহয় জান যে ওখানে একটা মঠ আছে। মঠটা এককালে বেশ বড় ছিল। অনেক মঠবাসী, যাজক, পাদ্রী এরা সব বাস করত। বর্তমানে মঠটির দৈন্যৎসা চলছে। সে যাজ্ঞে এই মঠে এক যুবক মঠবাসী থাকত। কিন্তু সে যে কি উদ্দেশ্যে যাজক হবার বাসনায় এই মঠে আড্ডা গেড়েছিল তা সেই জানে, কারণ মঠের ধর্মীয় নিয়মকানুন মেনে চললেও ধর্মের প্রতি তার নিষ্ঠা বা আগ্রহ ছিল না। তার শরীরে যৌবনের তাপ ছিল প্রবল। চেষ্টা করে সে রিপু দমন করতে পারত না। যে সময়ের কথা বলছি সে সময়ে মঠের আশেপাশে কোদো বাড়ি ছিল না। মঠটা বেশ নির্জন জায়গাতেই ছিল। একদিন দুপুরে নিদাঘতাপে ক্লান্ত হয়ে সকলেই যখন ঘুমে অচেতন, সেই সময় আমাদের সেই মঠবাসী কিন্তু জেগে আছে। তার চোখে ঘুম নেই। বাইরে মৃদু মন্দ বাতাস বইছিল। গাছের পাতা দোল খাচ্ছিল। ঘরের ভেতর গরম, বাতাসের কিছু অভাব। তাই সে মঠের বাইরে বেরিয়ে এসে গাছের ছায়ে ছায়ে পায়চারি করতে লাগল। চিত্ত অস্থির। এমন সময় তার নজরে পড়ল রূপবতী ও অতীব সুন্দরী একটি নারী। বোধহয় স্থানীয় কোনো কিষাণ কন্যা। শাকপাতা আহরণ করছে। মঠবাসী যুবকের চোখ চকচক করতে লাগল, হৃদয়ের স্পন্দন দ্রুত হল, প্রাণমন চঞ্চল হল। আহা, ওই যুবতীকে যদি একবার কাছে পেতে পারি। সে যুবতীটির কাছে এগিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করল। আহা সুন্দরী, এই রোদে তোমার কত না কষ্ট হচ্ছে। রোদে আর একটু পড়লে তো আসতে পারতে। সুন্দরী বলল, তখন অন্য মেয়েরা এসে যে ভালো শাকগুলো তুলে নিয়ে যায়। তাছাড়া ঘরে ঘুম আসছিল না, কি আর করি, ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লুম। তা বেশ করেছ সুন্দরী। ভাগ্যিস এসেছিলে, তাই তো তোমার মতো সুন্দরীকে দেখতে পেলাম। এত রূপ তুমি কোথায় পেলে? তোমার চোখ, তোমার নাক, সবই অতুলনীয়। যুবতী ফিক করে হেসে ফেল। তারপর কপট ক্রোধ প্রকাশ করে বলল, মুখ আর হাত ছাড়া আমার সারা দেহটাই তো ঢাকা, তবে তুমি কি করে বুঝলে আমার দেহ কেমন? যুবক বলল, মুখ দেখলেই সব বোঝা যায়। মুখ তো তোমাদের আয়না। তা বেশ তো, আমার সঙ্গে আমার ঘরে চলো না, যাচাই করে দেখব যা বললুম তা সঠিক কিনা। বাইরে বড় রোদ। আমার ঘরে একটু ছায়ে বসবে। যুবতীও বোধহয় জ্বালায় দগ্ধ হচ্ছিল। যুবকটিও বেশ স্বাস্থ্যবান ও সুপুরুষ। সে রাজি হয়ে যুবকের অনুসরণ করল। মঠের সকলেই তখন ঘুমে আচ্ছন্ন। বারান্দায় বা প্রাঙ্গণে কেউ নেই। যুবতীকে নিয়ে সাধুবাবা যখন নিজের কুঠুরিতে ঢুকল তখন কেউ তাদের দেখতে পায়নি। সুন্দরী লাসময়ীকে ঘরে ঢুকিয়ে সাধুবাবা দরজা ভেজিয়ে দিল। সে হাতে পাকা ফল পেয়ে এতই উন্মত্ত যে দরজার খিল বা জানালার ছিটকিনি বন্ধ করতে ভুলে গেল। অচিরে দুজনে রতিরঙ্গে মেতে উঠল। মেতে তো উঠবেই। একজন ঘি, অপরজন তাগুন। দুজনেরই যৌবনের জোয়ার, কেউ কাউকে পরাজিত করতে পারছে না। কখনো দ্রুত নিঃশ্বাস পতনের শব্দ, ঘর্মাক্ত দেহের শব্দ, অথবা খিলখিল হাসি। এদিকে মঠাধ্যক্ষের ঘুম ভেঙে গেছে। তিনি শয্যা ত্যাগ করে মুখে চোখে জল দিয়ে ঘুমের জড়তা দূর করবার জন্যে বারান্দায় পায়চারি করতে লাগলেন। পায়চারি করতে করতে সেই মঠবাসীর কুটিরের সামনে আসতেই ভেতরে নারীকণ্ঠের আওয়াজ শুনে চুপ করে দাঁড়িয়ে পড়লেন। রাত্রের অন্ধকারে এমন দু একটা ঘটনা আগে ঘটেছে, কিন্তু দিনে দুপুরে? এদের সাহস তো খুব। সমুচিত শাস্তি দিতে হবে। মঠাধ্যক্ষ প্রথমে ভাবলেন দরজাটা সহসা খুলে দেন, কিন্তু হয়তো তিনি মিথুন মূর্তি দেখবেন। সে দৃশ্য তিনি কি করে সহ্য করবেন? তাই তিনি নিজের ঘরে ফিরে গিয়ে দরজাটির উপর নজর রাখলেন, যুবক সাধু বেরোলেই তাকে ধরবেন। ওদিকে যুবক যুবতী এত মত্ত যে ওরা কিছু সন্দেহ করেনি। তাছাড়া এমন অবস্থায় নরনারী এতদূর উত্তেজিত থাকে যে পারিপার্শ্বিক কোনো অবস্থায় তাদের বিচলিত করতে পারে না। মঠাধ্যক্ষ যে সব জেনে ফেলেছেন তা তারা সন্দেহ করতে পারেনি। কিছুক্ষণ অপেক্ষা করবার পর মঠাধ্যক্ষ দেখলেন ওরা এখনও দরজা খুলছে না। তখন তিনি ঘরের বাইরে এসে প্রায় ওদের দরজার সামনে অপেক্ষা করতে লাগলেন। এদিকে যুবক যুবতী উভয়েই তৃপ্তি লাভ করে বিশ্রাম নিল। যুবতী এবার ঘরে ফিরতে চায়। দেরি তো হয়েই গেছে, আর দেরি হলে পিতামাতা তার খোঁজ করবে। সে বস্তু সংযত করে কেশগুচ্ছ বিন্যস্ত করে মুখ মুছে বাইরে বেরোবার জন্য প্রস্তুত। তখন যুবক বলল, দাঁড়াও, বাইরেটা একবার দেখে নিতে দাও। দরজা তো ভেজানি ছিল, কিন্তু দরজায় একটা ফুটো ছিল। যুবক সাধু সেই ফুটো দিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। সর্বনাশ!
অল্প দূরে মঠাধ্যক্ষ তারই কুঠুরির দিকে দৃষ্টি নিক্ষেপ করে অপেক্ষা করছেন। এখন কি হবে? মঠাধ্যক্ষ নিশ্চয়ই সব জানতে পেরেছেন। মঠের ভেতরে কোনো মেয়েকে আনাই তো অন্যায়, তারপর সে মেয়েটিকে নিয়ে যা করেছে সে অপরাধের তো কোনো ক্ষমা নেই। তাকে কঠোর সাজা পেতেই হবে। সে যে ভয় পেয়েছে তা মেয়েটিকে জানতেই দিল না। যুবক ভীষণ চতুর। মনে মনে একটা কর্মপথ ঠিক করে নিল। মঠাধ্যক্ষকে জব্দ করতে হবে। সে মেয়েটিকে বলল, তুমি চুপচাপ আমার খাটিয়ায় শুয়ে থাক। আমি বাইরে বেরিয়ে একটু দেখে আসি তোমাকে কি করে লুকিয়ে বাইরে বার করে দেওয়া যায়। ইতিমধ্যে মঠাধ্যক্ষ তার অফিস ঘরে ফিরে গেছেন। যুবক সাধু ঘর থেকে বেরিয়ে দরজায় তালা লাগিয়ে নিয়মানুযায়ী চাবিটি মঠাধ্যক্ষের ঘরে জমা দিতে গেল। এমন ভাব দেখাল সে যেন কিছুই করেনি, কিছুই জানে না। ঘরের চাবি মঠাধ্যক্ষের হাতে দিয়ে বলল, ফাদার, আজ সকালে আমি আমার নির্ধারিত ওজন অনুযায়ী জ্বালানি কাঠ সংগ্রহ করতে পারিনি। চাবি রইল। আমি কাঠ আনতে যাচ্ছি। মিথ্যা কথা বলবার সময় তার চোখের একটি পাতাও পড়ল না। মঠাধ্যক্ষ ভাবলেন তিনি যে যুবক সাধুর কুকীর্তি জেনে ফেলেছেন তা সে জানে না। কোনো মেয়েকেও তার ঘর থেকে বেরোতে দেখা যায়নি। মেয়েটা তাহলে তার ঘরেই আছে। ছোকরা বেরিয়ে যাক, তারপর দেখি কি করা যায়। মঠাধ্যক্ষ ভাবলেন সকল সাধুবাবাকে ডেকে তাদের সামনে দরজা খুলবেন, নাকি ছুরিটাকে জিজ্ঞাসা করবেন, তুই এখানে কি করে এলি আর কি করেছিস। তারপর ভাবলেন ছুরিটা হয়তো সাধারণ গেরস্থ বা চাষার ঘরের মেয়ে নয়, হয়তো কোনো উচ্চ বংশের মেয়ে, তাহলে তো বেচারির লাঞ্ছনা, অবজ্ঞা ও অপমানের শেষ থাকবে না। সে বড় খারাপ কাজ হবে, তার চেয়ে একা ওর ঘরে ঢুকে আগে সবকিছু জেনে নেওয়া ভালো। মনস্থির করে মঠাধ্যক্ষ ঘরের তালা খুলে চুপি চুপি ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। ঘরের ভেতর গরম, তাই যুবতী তার সমস্ত পোশাক ছেড়ে যৎসামান্য অপবাস দিয়ে নিজেকে আবৃত করে রেখেছিল। সহসা অপরিচিত মঠাধ্যক্ষকে ঘরের ভেতর প্রবেশ করতে ও দরজা বন্ধ করে দিতে দেখে স্বল্পবাস যুবতী ভীষণ ভয় পেল। সে কাঁপতে লাগল, গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। এদিকে এমন একটি নজরধরা সুপুষ্ট সুন্দরী যুবতীকে দেখে মঠাধ্যক্ষ মশাইয়ের অবস্থা কাহিল। তিনি যুবতীর ক্রন্দন গ্রাহ্য করলেন না। নিজেই মদনানন্দে এতদূর পুলকিত হয়ে উঠলেন যে তার যুবক শিষ্য সুন্দরীকে দেখে এতদূর গভীরে যায়নি। তিনি মনে মনে বলতে লাগলেন, সুযোগ যখন পাওয়াই গেছে তখন তার সদ্ব্যবহার করতে ক্ষতি কি? সামনে এমন পাকা ফল দেখে সেটিকে গাছ থেকে পেড়ে খেতে ক্ষতি কি? হুডিটাকে দেখতে বেশ ভালোই, একেবারে যাকে বলে ছাপাছাপি। কেউ তো জানেও না মেয়েটা এখানে রয়েছে। আমি যদি আমার ভিতরের আগুন শান্ত করবার জন্য মেয়েটাকে রাজি করাতে পারি তাতে ক্ষতি কি? আর আমি তা করবই না কেন? কেউ তো জানতেও পারবে না। একটা পাপ যদি গোপন করা যায় তার অর্ধেক ভাগ ক্ষমার যোগ্য বলে লিখিত আছে। মঠাধ্যক্ষ নিজেকে আর সামলে রাখতে পারছে না। পুরুষ হলে যে সব লক্ষণ দেহে পরিস্ফুট হয় তার সবই তখন প্রকাশিত। এমন সুযোগ কি আর পাওয়া যাবে? মূর্খরাই এমন সুযোগ নষ্ট করে। স্বয়ং ঈশ্বরই এমন সুযোগ জুটিয়ে দিয়েছেন। মনস্থির করে সাধুমশাই তার পূর্ব সংকল্প ভুলে গিয়ে মেয়েটিকে সান্ত্বনা দিতে লাগলেন। বললেন, কেঁদ না, তোমার কোনো ভয় নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। এসো না, আমরা দুজনে নিভৃতে কিছু প্রেমালাপ করি। মেয়েটি কান্না ভুলে ফিক করে হেসে ফেল। সেও তো আর লোহা বা পাথরের তৈরি নয়। মাখনের মতো তার দেহ, অল্প তাপে নরম হয়। মন্দ কি? একটু মজা করাই যাক না। না হয় মানুষটার একটু বয়সী হয়েছে। মঠাধ্যক্ষ নিজেকে আর সামলাতে পারলেন না। আহা, মেয়েটি কি কোমল! সে কি তার দেহবার সহ্য করতে পারবে? বেচারি যদি আঘাত পায়। তিনি তাকে ওপর তুলে নিলেন। মেয়েটি কৌতুক অনুভব করল। এইরকম বিপরীত ভাবেই উবুজে বেশ কিছুক্ষণ ধরে মেতে রইল। যুবক সাধু কিন্তু বারান্দায় এক জায়গায় লুকিয়েছিল। সে কাঠ কুড়োতে বনে যায়নি। মিথ্যা কথা বলেছিল। সাধুবাবাকে হাতে নাতে ধরবার জন্যে সুযোগের অপেক্ষায় ছিল। যখন সে দেখল সাধুবাবা তার ঘরে ঢুকে দরজা বন্ধ করল এবং বেরিয়ে আসছে না, তখন সে বুঝল একটা কাণ্ড ঘটছে। কি কাণ্ড ঘটছে তা অনুমান করা তার পক্ষে কঠিন হল না। সে যা ভেবেছিল তাই ঘটছে। যুবক সাধু বারান্দায় তার গুপ্তস্থান থেকে বেরিয়ে নিজের ঘরের দরজার সামনে এসে শব্দ না করে দরজা একটু ঠেলে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। জানালা ছোট একটা ফুটো ছিল। ফুটো একটা চোখ রেখে যা দেখল তাতে সে শিউরে উঠল। এতদূর সে আশা করেনি। যুবক সাধু দরজায় ঘা দিল না বা মঠাধীশকে ডাকাডাকিও করল না। সে তার ঘরের সামনে থেকে অন্যত্র চলে গেল।
সাধুবাবাও কাজ শেষ করে নিজে পরিষ্কার হয়ে নিজের অফিস ঘরে ফিরে এল। এতক্ষণে নিশ্চয়ই ছোকরা কাঠ কুড়িয়ে বন থেকে ফিরে এসেছে অনুমান করে মঠাধ্যক্ষ যুবককে ডেকে পাঠালেন, ছোকরাকে কড়া কথা শুনিয়ে দিতে হবে। তারপর তাকে কিছুদিন বন্দি ঘরে আটকে রাখা হবে, আর সে সুযোগে মঠাধ্যক্ষমশাই নিজে যুবকসাধুর ঘরে মেয়েটিকে আনিয়ে মজা লুটবেন। যুবককে ডেকে এনে তো মঠাধ্যক্ষমশাই বকুনি আরম্ভ করল। যুবক চুপ করে সব শুনতে লাগল। সে যেন কিছু জানে না। মঠাধ্যক্ষ যখন তাকে শাস্তির কথা বলতে যাবে তখন যুবক সহসা মুখর হয়ে বলল, প্রভু, আমি এই মঠে বেশিদিন আসিনি। সেন্ট বেনেডিক্ট ঘোষিত পবিত্র নীতিগুলি সম্বন্ধে আমি এখনও ওয়াকিবহাল হইনি এবং কিছুমাত্র আগে পর্যন্ত আমার জানা ছিল না যে সাধু বেনেডিক্ট ঘোষিত পবিত্র নীতিগুলি আয়ত্ত করতে হলে এমন অকাজ করতে হয়। কিন্তু আপনি এইমাত্র যে দৃষ্টান্ত স্থাপন করে দেখালেন তা কি আমিও অনুসরণ করব, নাকি আপনি আমাকে এমন লালসা থেকে বিরত হতে নিষেধ করবেন এবং আমি যদি ইতিমধ্যে কোনো অন্যায় করে থাকি তা ক্ষমা করবেন? যুবকের কথা শুনে মঠাধ্যক্ষের চোখ তো কপালে উঠল। তিনি তো সবই বুঝতে পারলেন। যুবক তো সবই জানতে পেরেছে। যুবকও যে পাপ করেছে তিনিও সেই পাপই করেছেন। অস্বীকার করবার উপায় নেই, তাহলে সবই প্রকাশ হয়ে পড়বে। অতএব যা করেছেন তা চেপে যেতেই হবে। তিনি যুবককে ক্ষমা করলেন। এক সময়ে যুবতীকে লুকিয়ে মঠ থেকে গোপনে বার করে দেওয়াও হল। কিন্তু মজা হল কি যে এরপর থেকে শুরু শিষ্য দুজনেই পালা করে যুবতীকে। আরে ভাসুর, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো বিশাল জঙ্গল। আপনি তো বলেছেন আমাকে নিয়ে ঘুরতে যাবেন ভালো কোনো জায়গায়, আর এখন তো দেখছি আপনি আমাকে জঙ্গলে নিয়ে আসলেন। ভাসুর তখন একটা হাসি দিয়ে বলল, আরে আমি তোমাকে এখানে কেন এনেছি? তুমি কি কিছুই বুঝতে পারো না? আমি ভাসুরকে কাকুতি মিনতি করছিলাম, আমাকে এখান থেকে নিয়ে যান। কিন্তু সে আমার কোনো কথাই শোনল না। আমি বলেছিলাম আমার মা বাবা আমার বিয়ের বয়স না সত্ত্বেও আমাকে বিয়ে দিয়েছে। আপনি যে উদ্দেশ্য করে আমাকে এখানে নিয়ে এসেছেন তা কোনোদিন হয় না। আপনি আমাকে বাড়ি যেতে দিন। তারপর আমার কোনো কাকুতি মিনতি সে শুনল না। তারপর সেই জঙ্গলের ভিতরে আমাকে। বাকিটা তোমাদের গল্পতেই শোনাচ্ছি। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার নাম তৃষা। আমার দুই মামাতো ভাই ছিল। আমার বড় মামাতো ভাইয়ের নাম সোহাগ এবং ছোট মামাতো ভাইয়ের নাম কাউসার। আমার বিয়ে ছোট মামাতো ভাই কাউসারের সঙ্গে হয়েছিল। আমি আমার স্বামীর চাইতে বয়সে 2 বছরের ছোট ছিলাম। আসলে আমার মা ও মামা ছোটবেলাতে আমার সঙ্গে আমার মামাতো ভাই কাউসারের বিয়ে পাকা করে রেখেছিল। তারপর আমার কলেজের পড়াশোনা শেষ হওয়ার পরে আমার মামাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন তো আমি খুব খুশি ছিলাম, কারণ এমনিতেই আমি আমার নিজের আত্মীয় ঘর এই সংসার করতে এসেছিলাম। তাই আমার মনে কোনো রকম দুশ্চিন্তাই ছিল না। আমি তো ভীষণ খুশি ছিলাম। কিন্তু বাসররাতে আমার স্বামীর যখন ঘরের ভিতরে আসে তখন তার ব্যবহার দেখে তো আমার মনে হয়েছিল এই বুঝি আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়ল। কারণ যে ছেলেটির সঙ্গে ছোটবেলা থেকেই আমার বিয়ে পাকা হয়েছিল সেই ছেলেটা বাসর রাতে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। বাসর রাতে স্বামীর স্নেহ পাওয়ার জন্য আমি যখন আশায় ছিলাম তখন তো স্বামীর আমার সঙ্গে কথা বলা তো অনেক দূরের কথা। সে তো বিছানা থেকে একটা বালিশ নিয়ে নিচে একটা চাদর পেতে চুপচাপ শুয়ে পড়েছিল। তারপর আমি যখন আমার স্বামীরকে জিজ্ঞেস করলাম যে সে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার কেন করছে, আমি কি কোনো অন্যায় কাজ করেছি? আজ আমাদের তো একটা সিথির রাত, আর এই রাতের জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করেছি। তখন স্বামী অনেক এগিয়ে আমার দিকে আঙুল দেখিয়ে বলল, তোমার জন্যই তো আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি তোমাকে নিয়ে কোনোরকম কোনো স্বপ্ন দেখিনি। তাই আমাকে একদম বিরক্ত করবে না, আর না আমার কাছে আসার একদম চেষ্টা করবে। তাই চুপচাপ নিজের জায়গাতেই শুয়ে পড়ো এবং আমার মাথা খারাপ করো না। তোমার সঙ্গে বিয়ে করে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। প্রথম রাতে স্বামীর মুখ থেকেই কটু কথাগুলো শুনে আমি যেন গান শূন্য হয়ে গেছিলাম। বাসর রাতে স্বামীর ভালোবাসা পাওয়া তো অনেক দূরের কথা। স্বামীর অপমান পেয়ে আমি এত বেশি কষ্ট পেয়েছিলাম যে আমার মনটাই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কারণ ছোটবেলা থেকেই বাড়িতে যখন সবার মুখে শুনতাম
যে আমার বিয়ে নাকি আমার মামাতো ভাই কাউসারের সঙ্গে হবে। তখন চোখে একটা স্বপ্ন তৈরি হয়েছিল এবং আমার সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছিল। কিন্তু আমি যে ভেবেছিলাম বাসর রাতে তার সবকিছু উল্টোটাই হয়েছিল। ভেবেছিলাম বাসর রাতে স্বামীর সঙ্গে অনেক ভালো সময় কাটাব, কিন্তু স্বামীর তো আমার মুখ দেখতেও রাজি ছিল না। যদিও বা আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম, তা সত্ত্বেও আমার স্বামীর বাসর রাতে কথাই বলেনি। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার স্বামীর কি কারণে আমাকে এতটা ঘৃণা করত যে কিনা আমার মুখ দেখতেও পছন্দ করত না। বিয়ের প্রথম দিন রাতের বেলাতে আমি সারারাত বসে বসেই কাটিয়ে দিয়েছিলাম। আর মাথার মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছিল যে আমার স্বামীর যখন আমাকে পছন্দ করত না, তাহলে আমাকে বিয়ে বা কেন করেছিল? সে তো এই বিয়েতে আপত্তি জানাতে পারত। বিয়ের প্রথম রাতেই আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো এবার আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। এবং এই কথাগুলো ভেবে ভেবেই সারা রাত আমি দুশ্চিন্তায় কাটিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমার জ্যাঠা নেই। আমাদের ঘরে কোনো রকম নখ না করে হঠাৎ করে ভেতরে ঢুকে পড়েছিল। ওই সময় আমি বিছানার এক কোণে চুপচাপ মন খারাপ করে বসেছিলাম এবং ভেতরে ঢুকেই আমার কাকি স্বামীকে মেঝেতে শুয়ে থাকতে দেখে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলেছিল, কি ব্যাপার? আমার সুন্দরী দেবী রানী নিজের সৌন্দর্য দেখে ও বুঝি আমার দেওরকে নিজের করে নিতে পারোনি? আমি আমার জেঠানির এরকম ব্যবহার ও তার অদ্ভুত কথাবার্তা শুনে অনেক বেশি আশ্চর্য হয়নি, কারণ আমি তো আগে থেকেই অনেক দুঃখিত ছিলাম আমার স্বামীর এরকম ব্যবহারের জন্য। তারপর আমার জ্যাঠা বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে চলে এসো। এবং এই কথা বলে আমার জ্যাঠা আমি নিজেও আমার রুম থেকে বেরিয়ে চলে যায়। সে একবারও আমাকে এটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যে বাসর রাতে আমরা দুজন কেন আলাদাভাবে শুয়েছিলাম। এমনকি যে তার হাবভাব দেখে তো মনে হচ্ছিল যে সে যেন এই সব কিছু আগে থেকেই জানত। এইভাবে শ্বশুরবাড়িতে 2 দিন কেটে যাওয়ার পরে সেদিন সকাল বেলা যখন ঘুম থেকে উঠি, তখন জানতে পারি যে আমার জ্যাঠানি নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে। এমনকি আমার স্বামীরকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং সেদিন আমাদের আর কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার স্বামী ও তার ভাবের মধ্যে সম্পর্ক ছিল এবং তারা দুজনে বাড়ি ছেড়ে পালিয়েছিল। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে বিয়ের পরে আমাকে এইসব দেখতে হবে, যার কাছে আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসা পাওয়ার আশা করেছিলাম। সে তো আমাকে ঠকিয়েছিল। এদিকে আমার বড় মামাতো ভাই তার স্ত্রীর এরকম ব্যবহারের জন্য অনেক বেশি দুঃখিত ও কষ্টের ছিল, কারণ সে তো তার স্ত্রীর সঙ্গে 6 বছর সংসার করেছিল এবং আমার মামাতো দাদার তার স্ত্রীর প্রতি একটা আলাদা টান ছিল। তাই ওনার কষ্টটা আমি ভালো করে বুঝতে পারছিলাম। ছোটবেলা থেকে যেহেতু আমাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক ছিল, তাই সেদিন আমার স্বামীর আমার জ্যাঠানির এরকম ব্যবহারের জন্য আবেগের বশে আমার ভাসুরের বুকে মাথা রেখে আমরা দুজনেই কিন্তু অনেক কেঁদেছিলাম। ওদিকে আমার মামি মানে আমার শাশুড়ি মা আর কি উনি আমার জেঠানিকে অনেক বকাবকি দিয়েছিলেন, এটা বলে যে ওই মহিলার জন্য আজ আমাদের পুরো সংসারটা ছারখার হয়ে গেছে। ওই ডাইনি আমার 2 ছেলের জীবনটাই নষ্ট করে দিল এবং তারা মিলে যে সম্পর্কে জড়িত ছিল এটা নাকি বাড়ির লোকেরা কেউ বুঝতেও পারেনি। এবং সেদিন যখন আমাদের বাড়িতে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি হাঙ্গামা হয়েছিল, তখন আমাদের বাড়ির পাশে যে চায়ের দোকানটা ছিল, সেই দোকানের চাচা আমার শ্বশুরকে বলেছিল যে চাচা নাকি আমার দেওর ও জ্যাঠামনিকে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিল। আমার তো শ্বশুর বাড়িতে আসতে সবে মাত্র 2 দিন হয়েছিল, তাই আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না যে আমার স্বামীর সঙ্গে আমার জেঠানির সম্পর্ক ছিল। তার পর ধীরে ধীরে সব কিছু খোলসা হওয়ার পরে আমি আমার স্বামীর আলমারি খুলে যখন তল্লাশি শুরু করেছিলাম, তখন আমার দম বন্ধ হয়ে আসছিল, কারণ আমার স্বামীর আলমারির লকারের ভিতরে অনেকগুলো ছবি ছিল এবং সেই ছবিতে আমার জেঠানি ও আমার দেওরে একসঙ্গে ছিল। এদিকে সবকিছু জানার পরে যখন আমার বাবা মা আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল, তখন আমার মামাতো দাদা মানে আমার ভাসুর আমার বাবা মাকে বলেছিল আমি যাতে কিছুদিন তাদের সঙ্গেই থাকি। আমি চলে গেলে নাকি তারা সবাই আরও বেশি ভেঙে পড়বে। আমার ভাসুরের কথা শুনে আমি আর বাবার বাড়ি ফিরে যাইনি। তারপর শ্বশুরবাড়িতে থাকাকালীন আমি আমার মামাতো দাদার সঙ্গে প্রত্যেক দিন বেশ ভালোই গল্প করতাম। মানে ভাসুরের সঙ্গে আর কি,
কারণ সে আমার ভাসুর হওয়ার আগে তো আমার মামাতো দাদা ছিল। এবং ছোটবেলা থেকে যেহেতু আমাদের মধ্যে কথাবার্তা হাসিঠাট্টা হতো, তাই আমার স্বামীর ও জেঠানির বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আমি আমার ভাসুরের সঙ্গে অনেক সময় গল্প করতাম। আমরা দুজনে একে অপরের দুঃখ ও কষ্টের কথাগুলো ভাগ করে বেটে নিতাম। আমার থেকে বেশি কষ্ট তো আমার বড় মামাতো দাদা মানে আমার ভাসুর পেয়েছিল। কারণ সে তো ওই মহিলার সঙ্গে ৬ বছর সংসার করেছিল। এবং মহিলা কিভাবে পেরেছিল এক ভাইকে ঠকিয়ে আরেক ভাইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে? আর ওই মহিলাটির জন্যই আমার কিন্তু সব স্বপ্ন ভেঙে ছারখার হয়ে গিয়েছিল। এদিকে আমরা দুজনে যখন গল্প করতাম, তখন আমার মামা মামি আমাদের কিন্তু কিছুই বলতো না। কারণ তারা খুব ভালোভাবেই জানত যে আমরা দুজনে কতটা কষ্ট পেয়েছি। এদিকে যত দিন যায় আমি ও আমার মামাতো দাদা মানে আমার ভাসুর আর কি একে অপরের সঙ্গে আরও বেশি সময় গল্প করতে থাকি। এবং যত দিন যায় আমরা নিজেদের কষ্ট ভুলে গিয়ে ধীরে ধীরে একে অপরের কষ্ট বুঝতে পারি। যেমন যখন আমার ভাসুরের ঘরে আসার সময় হতো, তার আগে কিন্তু আমি সেজেগুজে তৈরি হয়ে থাকতাম। তারপর একদিন যখন আমার শ্বশুর ও শাশুড়ি বাড়িতে ছিল না, তখন আমি আমার ভাসুর বাড়িতে একাই ছিলাম। আমার ভাসুর ওই সময় স্নান করে নিজের ঘরের ভিতরেই ছিল। আর ঠিক ওই সময় আমি ভুলবশত উনার ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম। তারপর উনাকে দেখে আমার নজর কেড়েছিল এবং আমি অনেকক্ষণ উনার দিকেই তাকিয়ে নিজের স্বপ্নের জগতে চলে গিয়েছিলাম। কারণ বিয়ে হওয়া সত্ত্বেও তো আমার যে রাতটা হওয়ার কথা ছিল সেই রাত হয়নি। তাই আমার ওই ধরনের ইচ্ছেও স্বপ্ন দেখা কিন্তু স্বাভাবিক ব্যাপার ছিল। তারপর আমার ভাসুরের আমার দিকে চোখ পড়তেই সে ওই অবস্থাতেই আমার নাম ধরে আমাকে ঘরের ভেতরে ডাকল। আমার ভাসুরকে ওই অবস্থায় দেখে আমার তো অনেক ভালো লাগছিল। কারণ আমিও একটা মানুষ ছিলাম এবং আমারও একটা নিজের স্বপ্ন বলে কিছু ছিল। তাই সেদিন আমি নিজের আবেগ ধরে রাখতে না পেরে হঠাৎ করে আমার মামাতো দাদাকে মানে ভাসুরের ঘরে গেলাম। আমার মামাতো দাদা অনেক জোরে হেসে আমাকে তখন বলল, আরে তিশা, তুমি কি করছো? আমি তখন লজ্জায় উনার থেকে একটুখানি দূরে সরে মাথা নিচু করে আর ওই ঘরে থাকতে না পেরে দৌড়ে উনার ঘর থেকে বেরিয়ে বাইরে চলে এসেছিলাম। তারপর আবার ভাসুরও কিন্তু তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে আমার কাছে এসে বলেছিল, তিশা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি তো সেদিন আমার মনের সব কথা আমার ভাসুরকে বলে ফেলেছিলাম। সেদিন আমি আর নিজের মনের কথাটা ভাসুরকে বলেছিলাম যে, আপনি কি আমাকে বিয়ে করবেন? কারণ আমি আপনাকে মনে মনে পছন্দ করে ফেলেছি এবং আমি আপনাকে বিয়ে করতে চাই ও আমার সব স্বপ্ন আপনার মাধ্যমে পূরণ করতে চাই। তখন আমার ভাসুর আমার বলেছিল, দেখো তৃষা, আমারও কোনো আপত্তি নেই তোমার সঙ্গে বিয়ে করতে। কারণ তুমি তো অনেক সুন্দরী এবং তোমার মতো সুন্দরী মেয়েকে সবাই নিজের স্ত্রী হিসেবে পেতে চাইবে। কিন্তু এসব কথা আগে আমার বাবা মাকে বলতে হবে। তারা যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে আমার এতে কোনো আপত্তি নেই। কারণ আমার আগের স্ত্রী তো আমাকে এতদিন ধরে ঠকিয়ে আমার ভাইয়ের সঙ্গে পালিয়ে চলে গেছে। তাই আমি তো চিরকাল একা থাকতে পারবো না। এবং তুমিও অনেক তরুণী, তুমিও চিরকাল কিন্তু একা কাটাতে পারবে না। কিন্তু ভাসুর বিয়ের আগেই একদিন আমায় বলল, চলো আমরা কোথাও ঘুরতে যাই, তাহলে আমাদের অনেক ভালো লাগবে। আমি ভাসুরের কথায় রাজি হয়ে গিয়াছিলাম। ভাসুর তখন আমাকে একটা বিশাল জঙ্গলের ভিতরে নিয়ে গেল। আর সেই জঙ্গলটা দেখতে অনেক ভয়ানক ছিল। আমি ভাসুরকে বললাম, আপনি এখানে আমাকে কেন নিয়ে এসেছেন? ভাসুর বলল, আর এই জঙ্গলে অজানা কিছু জিনিস আছে যা দেখলে তোমার ভালো লাগবে। আমি তার কথায় অনেক ভয় পেয়েছিলাম। আমি ভাসুরকে বললাম, চলো এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই। ভাসুর বলল, আরে আমি কি তোমাকে এখানে নিয়ে এসেছি চলে যাওয়ার জন্য? আজ তোমার সকল স্বপ্ন পূরণ হবে। আমি বললাম, স্বপ্ন পূরণ করতে জঙ্গলে কেন? সে তখন বলল, তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? আমি আজ তোমাকে এনেছি শুধু আমার স্বপ্ন পূরণের জন্য। ভাসুরের কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, আমাকে এখান থেকে যেতে দাও। আমি বাড়ি চলে যাব। তুমি আমার সাথে এরকম নাটক করো না। ভাসুর তখন আমাকে একটা রুমাল দিয়ে বলল, তোমার মুখে ময়লা পরিষ্কার করে নাও। আমি তার কথায় রুমালটা নাকের কাছে এনে শুকতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর ভাসুর তার নিজের স্বপ্ন পূরণ করল। আমার যখন জ্ঞান ফিরল আমার পাশে কাউকে দেখতে পেলাম না। আমি বুঝতে পেরেছিলাম আমার সমস্ত গোপন সম্পদ চুরি করেছিল
বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।